আর 2041 সালে আমরা বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলব, তখন আমাদের এই কারিগরি শিক্ষায় আরো বেশি দক্ষতা অর্জন করতে হবে, প্রযুক্তি শিক্ষায় দক্ষতা অর্জন করতে হবে। আমাদের যে আগে সরকার ছিল তার আমলে আমরা এত ভয়াবহ দেখিনি। কেমন দেশে বাস করি আমরা যে আমাদের আইনের বাস্তবায়ন করতে আমাদের রাস্তায় নামতে হয়। দেশের আইন শৃঙ্খলার এই অবনতিতে চমকে গেছে রাষ্ট্র, কারণ পাল্টে গেছে ক্ষমতা। জনতা আর ক্ষমতার লড়াইয়ে এখন ক্ষমতাই মুখ্য উদ্দেশ্য, আর তাই তো রাস্তাঘাটে দেখা মেলে না আর সমন্বয়ক নামে কোনো ব্যক্তির। সাধারণ ছাত্রদের সেই দাবি যেন রয়ে গেল, অথচ এই কারিগরি শিক্ষার উন্নয়নে 2041 সালকে ভিশন রেখে কাজ করে যাচ্ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিজ্ঞান এবং কারিগরিতে কোনো শিক্ষার কোনো আগ্রহী ছিল না, যেখানে আমি প্রথমবার যেমন 12টা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করবো, আমি দিয়ে দিলাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। কেউ কম্পিউটার তখনও ব্যবহার করে না, কম্পিউটার শিখতেও চায় না। তো সেই কম্পিউটার শিক্ষা এবং প্রযুক্তি শিক্ষার সাথে সাথে কারিগরি শিক্ষা, এটার উপরে আমরা সবথেকে বেশি গুরুত্ব দিয়ে বিজ্ঞান শিক্ষাকে গুরুত্ব দিয়ে, কারণ বিজ্ঞানের ছাত্রছাত্রী তখন খুবই কম ছিল, অনেক স্কুলে ছিলই না। তো সেই জন্য আমরা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাম দিলাম। আর এখন তো আমরা বহুমুখী বিশ্ববিদ্যালয় প্রায় প্রতিটি জেলায় করে দিয়েছি। আজ যেন পুনরায় সেই শেখ হাসিনার গুণগানি গাচ্ছে ছাত্র সমাজ। প্রতিবাদ সভা এসেছে হিউম্যান রাইটসের পক্ষ হয়ে। এই যে বাংলাদেশে অবৈধভাবে শেখ হাসিনার বিরুদ্ধে যে মিথ্যা মামলাগুলো দেওয়া হচ্ছে এবং বাংলাদেশের পরিস্থিতি আজকে যেই পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে, সেটার বিরোধিতা করেই আমি এখানে এসেছি, সেটার বিরোধিতা করতে। কারণ এই যে বাংলাদেশে অবৈধ সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি জনগণকে প্রতিশ্রুতি দিয়েছিলেন বাংলাদেশকে বদলে দেবেন, কিন্তু সেই বদলে দেওয়ার নামে দেশে খুন, গুম, ধর্ষণ এগুলো বেড়েই চলেছে। সেই সবের তীব্র নিন্দা জানাতে আমি আজকে এখানে এসেছি। আমরা বাংলাদেশ চেয়েছিলাম নিরপেক্ষ এবং গণতান্ত্রিক, এরকমই বাংলাদেশ চেয়েছিলাম, যেটা এখন আর নেই। নারীদের অধিকার নেই, প্রতিদিনই ছোট বাচ্চা থেকে শুরু করে কেউই নিরাপদ নয়। বিশেষ করে আমার সিলেট নগরীতে কখনো এই ধরনের ঘটনা ঘটেনি। এখন ফেসবুকে ঢুকলেই দেখি নারীদের উপরে অত্যাচার, হয়রানি, শিশুদেরকে মারপিট এবং ধর্ষণ, খুন হচ্ছে। এই জিনিসটা আসলে খুবই মেনে নেওয়া কষ্টকর। দেশের প্রশাসন যখন বলে গাড়ি চালিয়ে যাও, না হয় তোমাকে গুলি করা হবে, এমন ভিডিও স্থিরচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে হতাশাগ্রস্ত করেছে ভবিষ্যৎ প্রজন্মকে। প্রশ্ন থেকে যায়, 5ই আগস্ট বা 36শে জুলাই সত্যি কি আমাদের জন্য ভালো কিছু বয়ে এনেছে? জুলাইয়ের আন্দোলনে যাই, পিছন দিয়ে গন্ডগোল হয়েছিল ভাই, তখন মনে হয়েছিল এই বুঝি শেষ, বাপ ভাইয়ের সাথে আর দেখা হবে না, মার সাথে আর দেখা হবে না, শেষ, দেশের জন্য জীবনটা দিলাম আর কি। কিন্তু যখন বেঁচে ফিরলাম, মায়ের চোখের দিকে তাকাই বলছিলাম, আমার মাতৃভাষা, আমার বাংলাদেশ, আমার মাকে হয়তোবা নতুন করে সাজাবো, নতুন দৃষ্টিকোণ থেকে দেখবো, নতুন বাংলাদেশকে দেখবো। হ্যাঁ, আপনারা আমাদেরকে নতুন বাংলাদেশ উপহার দিচ্ছেন। সন্ধ্যার পরে কোনো পুরুষ মানুষ ছাড়া আমরা বের হইতে পারি না, 2000 টাকার বেশি সাথে রাখতে পারি না, হাজার হাজার চিন্তায় উপহার দিচ্ছেন, অনেক অনেক ডাকাতি উপহার দিচ্ছেন, অনেক অনেক লাশ উপহার দিচ্ছেন নতুন বাংলাদেশে। এটা যদি জুলাই মাসে জানতাম, আমি অন্তত এই স্বাধীনতা। দেশের বিভিন্ন কার্যক্রমে হতাশাগ্রস্ত হয়ে সাধারণ জনগণের কপালে উঠেছে হতাশাগ্রস্তর চিহ্ন। ইতিমধ্যে তারা জানিয়েছে, দেশকে স্বাভাবিক স্থিতিশীল করতে শেখ হাসিনা সরকারের কোনো বিকল্প নেই। আওয়ামী লীগ একটা বড় দল, এদেশের প্রখ্যাত দল, তারা আবার ফিরে আসবে, রাজনীতি করবে। রাজনীতির প্রতিনিধি না থাকে তাহলে দেশের উন্নতি কিভাবে হবে? 5ই আগস্টের পর থেকে যে ঘটনা ঘটে আসছে এখন পর্যন্ত দেশের পরিস্থিতি, তাতে মনে হয় যেন আমরা আগেই ভালো ছিল। নির্বাচনটা ভালো হবে না যদি আওয়ামী লীগ নির্বাচন না করে। আওয়ামী লীগবিহীন যে যাই বলুক, অন্যায় অত্যাচার যাই করছে, তারপরেও বঙ্গবন্ধুর দেশ, স্বাধীনতার দেশ, বঙ্গবন্ধু জাতির পিতা, এই দেশে বঙ্গবন্ধুকে যেভাবে অবহেলা করা হয়েছে বুঝে না। আমরা তো বঙ্গবন্ধুর ইতিহাস, বঙ্গবন্ধু দেখছি, স্বাধীনতা দেখছি, মুক্তিযুদ্ধ দেখছি, সেই বঙ্গবন্ধুর ত্যাগ, সেই ত্যাগকে যেভাবে আজকের এই তরুণ ছেলেরা যেভাবে অবহেলা করলো, এটা দুঃখজনক। এটা হয় না, এটা হওয়া উচিত ছিল না। যাই হোক, তারপরও দেশটা ভালো একটা অবস্থানে আসুক, এটা আমরা চাই। হ্যাঁ, মানুষ সুখে থাকুক, শান্তিতে থাকুক। স্বৈরাচারী সরকার তারাই দিয়ে মানে দেশে যে এমন অবস্থা, গরিব মানুষ না খেয়ে মরতেছে। হে থাকলেও ভালো ছিল, হে থাকা সত্ত্বেও অনেক ভালো ছিল, সে যাওয়ার পর দেশের মানুষ না খেয়ে মরতেছে।
কথা বলতে পারবেন? আমরা অনেক কষ্টে আছি, এই কষ্টের কথা কেউ শোনে না, আর কার কাছে বলতেও পারি না। বেশ কিছুদিন আগেই সেনাপ্রধান এক বক্তব্যে জানিয়েছিলেন দেশের পরিস্থিতি অস্বাভাবিক হলে এর পরিণতি ভয়াবহ হবে, যার স্থিরচিত্র হয়তো ইতিমধ্যে দেখা মিলছে জনসম্মুখে। কথায় কথায় আন্দোলন, প্রশাসনকে তোয়াক্কা না করা, সবকিছুই যেন এখন দেশের রাজনীতিতে একটি ভুয়াশা মাত্র। সেনাবাহিনী এবং সেনাপ্রধানের প্রতি বিদ্বেষ কারো কারো কি কারণে আজ পর্যন্ত আমি এটা খুঁজে পাইনি। আমরা হচ্ছে একমাত্র ফোর্স যেটা আপনাদের জন্য কাজ করে যাচ্ছি। আমার একটাই আকাঙ্ক্ষা, দেশ এবং জাতিটাকে একটা সুন্দর জায়গায় রেখে ছুটি করা। প্রিয় দর্শক, দেশের এই অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে আপনি কাকে দায়ী মনে করছেন তা অবশ্যই জানাতে ভুলবেন না।